গরম পড়লেই বাঙালিদের পাহাড় প্রেম আরো বেশি বেড়ে ওঠে। আর যদি ডেস্টিনেশন হয় অফবিট, তাহলে তো সোনায় সোহাগা। এপ্রিল মাসের তপ্ত গরম থেকে বাঁচার জন্য তিন বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম অফবিট ওয়েস্ট সিকিমের উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় যে কত অ্যাডভেঞ্চার, কত সুন্দর দৃশ্য আমাদের ওয়েট করছে তা আমরা জানতাম না। আর এই সমস্ত সুন্দর দৃশ্য আর এই সমস্ত অ্যাডভেঞ্চার তুলে ধরবো আমাদের এই সিরিজে। বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ এগেন অ্যান্ড ওয়েলকাম টু রুটস অ্যান্ড ফিট চ্যানেল। তো তোমাদের যেমন বলেছিলাম যে আমাদের একটা মে মাসে বড় রাইড হতে চলেছে, আর সেই রাইডটা আজকে শুরু হয়ে গেছে। আজকে 26শে এপ্রিল, মে বদলে আমরা এপ্রিলের লাস্ট উইকটা সিলেক্ট করেছি। মারাত্মক লেভেলের গরম পড়েছে কিন্তু এই কদিনে। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারাই বলো জাস্ট কীরকম লেভেলের গরম পড়েছে। এই সন্ধ্যা হয়েছে, 7:30-8টা নাগাদ বেরিয়ে পড়েছি ঘর থেকে। এখান থেকে যাব সোজা কলকাতা। কলকাতা অব্দি রুটটা আমি আর দেখাবো না সেরকমভাবে, বাট বৃষ্টি দেখো। তো জানি না পুরো ট্যুরটা কীরকম হবে, কেননা বেরানোর সাথে সাথেই বৃষ্টি শুরু। চলো এবার বেরিয়ে পড়ি, একদম সোজা ধরবো এখান থেকে NH6 ধরে যাব কলকাতা, দিয়ে ডানকুনি থেকে তোমাদের সাথে আবার কথা হবে। মারাত্মক বৃষ্টি পেরিয়ে আমরা কলকাতা ক্রস করে উঠে পড়েছি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। আর এখান থেকে আমরা NH12 ধরবো। জাস্ট 11 কিলোমিটার পরেই আমাদের একটা রাইট টার্ন পড়ে, আর রাইট টার্ন থেকে আমরা NH12 ধরতে চলেছি। টাইম প্রায় হয়ে গেছে 12:40-45 মতো, অনেকটা সময় গেছে। মারাত্মক বৃষ্টি হয়েছে, মাঝখানে দাঁড়িয়ে রেনকোট পরেছি, রেনকোট পরে অনেকক্ষণ ওয়েট করেছি বৃষ্টি কমার, বাট কোনো রকমভাবে বৃষ্টি কমেনি। আর এই নাইট রাইড প্লাস তোমরা বুঝতেই পারছো এরকম বৃষ্টি, জাস্ট ডেডলি কম্বিনেশন, প্লাস জমে ক্ষীর হয়ে গেছে, একদম জমে ক্ষীর। পিছনে আমার রিক যাচ্ছে, রিক হচ্ছে সোমের গাড়িটা চালাচ্ছে, আর সোম আমার সঙ্গে বসে আছে এখন এই মুহূর্তে। এখান থেকে সোজা দেখতে পাচ্ছ কখন 15 কিলোমিটার বাকি আছে কল্যাণী, বাঁ দিকে ভালপাড়া, আর ডান দিকে হচ্ছে রফিপুর 11 কিলোমিটার পরে। আর এই 11 কিলোমিটার পরে যে রফিপুর জায়গাটা আসবে, রফিপুর থেকে আমরা ধরবো একটা কাটিং যেটা সোজা গিয়ে মিলবে NH12-এ। এইখান থেকে ওই জন্য আমি ম্যাপটা লাগিয়ে দিচ্ছি। আগেরবার আমি জাস্ট এই কাটটা মিস করে গেছিলাম। কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে যে রাস্তাটা, ও মারাত্মক, মানে চুমু রাস্তা, মাখন রাস্তা, জাস্ট মাখন। সোজা চলে গেলে কল্যাণী 6 কিলোমিটার, বাট এখন আমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ছাড়তে চলেছি। এখন সোজা যাব NH12-এর দিকে থ্রু হালিশহর কাঁচরাপাড়া। তো NH12-এ ধরার রাস্তা আমরা ধরে নিয়েছি, হালিশহর কাঁচরাপাড়ার রাস্তা, আর আমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ছেড়ে দিয়েছি। এখান থেকে রাস্তাটা একটু অন্ধকার হবে, অতটা স্পিড মেনটেন করে হয়তো চালাতে পারবো না যতটা কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে চালালাম, কারণ রাস্তাটার অবস্থা খুব একটা ভালো নয়। আর সবচেয়ে বড় প্রবলেম কি জানো তো, এই যে কাঁচে জলের ছাঁট লেগে লেগে আর কাদা লেগে লেগে যে ট্রাক যাচ্ছিলো রাস্তায়, ভেজা রাস্তায় উপর ট্রাকের ছাঁটটা লেগেছে না, হেলমেটের ভাইজারটা একদম নোংরা হয়ে গেছে। মোটামুটি কাঁচরাপাড়া হালিশহরের রাস্তা থেকে বেরিয়ে এবার আমরা উঠতে চলেছি NH12। ফাইনালি আমরা উঠতে চলেছি NH12-এ। আর দেখো বৃষ্টির জন্য চারিদিকে একদম জল জমে আছে। একটা ভালো ব্যাপার যে NH12-এ ওঠার পরে যে আমরা ভেবেছিলাম যে পেসটা মেনটেন করে যাব, সেই পেসটা মেনটেন করে যেতে হলে এই বৃষ্টিটা একদম বন্ধ হয়ে যাওয়া দরকার ছিল, আর সেই বৃষ্টিটা এখন বন্ধ হয়ে গেছে। রাস্তার অবস্থা এখানটায় একটু ওঠার আগে রাস্তাটা একটু খারাপ ছিল প্রথম থেকেই, আর এটা এখনও পর্যন্ত ঠিক হয়নি। এখানে 7 সমুন্দর জমে গেছে একদম, আর এখন ওই গানটাই করতে ইচ্ছা করছে, 7 সমুন্দর পার মে তেরে। আরে কেনা কে চাতে হো। চলো অনেক মস্করা হলো, এবার NH12-এ উঠে একটু পেসটা মেনটেন করতে হবে। কৃষ্ণনগর মোটামুটি টার্গেট আছে যেন 2-2:30টার আগে ক্রস করে যাই। তো মোটামুটি আমরা রানাঘাটের কাছাকাছি এসে গেছি। রানাঘাট এখান থেকে আর প্রায় ওই 25 কিলোমিটার মতো বাকি। আর তার সাথে সাথে আজকে আমরা ক্রস করছি আজকের দিনের আমাদের তৃতীয় টোল প্লাজা। বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ে ছাড়ার পরে এটা আমাদের দিনের প্রথম টোল প্লাজা, কল্যাণী কৃষ্ণনগর হাইওয়ে টোল প্লাজা। তো কৃষ্ণনগর এখনও প্রায় 50 কিলোমিটার মতো এখান থেকে। টাইম হয়েছে প্রায় আমার ঘড়িতে 1:06। এই রাত্রেবেলা একটাই প্রবলেম হচ্ছে ট্রাকের ভিড়। এই ট্রাকের ভিড়গুলো না থাকলেই আমরা আরামসে ক্রস করে যাব, সকাল সকাল পৌঁছে যাব আমরা শিলিগুড়ি। স্যার কি হয়েছে? কিছু হয়েছে? কারো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়নি তো? টাইম হয়েছে প্রায় 1:15। আর এখানে দেখো কৃষ্ণনগর থেকে এখনও প্রায় 40 কিলোমিটার দূরে, আর এখানে ট্রাক উল্টে গেছে। আর রাস্তার মাঝখানে পিক আপ ভ্যান উল্টে গেছে। ভাই কি অবস্থা, কি অ্যাডভেঞ্চার হচ্ছে আজকে। ইরিশালা এখানে আমাদের মামুরা বেশ ভালো কাজ করছে এত রাত্রেবেলা। তো এই পিক আপ ভ্যানগুলো না সত্যি খুব বাজে ওভারটেক করে,
প্লাস বাজে রাফভাবে গাড়ি চালাই রাত্রেবেলা। প্রচুর ভিড় পড়ে গেছে কিন্তু পিছন দিকে। রানাঘাট এখান থেকে আর ওই 20-25 কিলোমিটার, 20 কিলোমিটার মতো, 20 কিলোমিটার কাছাকাছি রানাঘাট। প্রায় রানাঘাট চলে এসেছি, আর রানাঘাটের আগেই এই ব্যাপারটা হয়েছে। আলু বোঝাই করে নিয়ে যাচ্ছিলো মনে হয়, পুরো একদম সত্যানাশ, সব কিছু বেরিয়ে গেছে একদম। হ্যাঁ, সেটা জানলাম কারো কিছু ক্ষয়ক্ষতি হয়নি, এটাই ভালো। খিদে পেয়েছে, বেশ ভালো জোর খিদে পেয়েছে। আমরা একটা এগরোল খেয়েছিলাম মাঝ রাস্তায়, যেখানে বৃষ্টি হচ্ছিলো, সেখানে দাঁড়িয়ে একটু এগরোল খেয়েছিলাম, আর এগরোল খাওয়ার পরে আর কিছুই খাওয়া হয়নি। তো এখান থেকে লেফট সাইডে চলে গেলে তুমি চলে যাবে চাকদা, সোজা চলে গেলে চলে যাবে কৃষ্ণনগর। আর এখান থেকে 15 কি 17-18 কিলোমিটার পরেই রয়েছে রানাঘাট। তো এই মুহূর্তে আমরা আছি সরকার হোটেল অ্যান্ড ধাবা, জাস্ট কৃষ্ণনগর থেকে একটু পেরিয়ে এসেছি। আর এখানে আমরা দাঁড়িয়েছি, এখন টাইম হয়েছে 2টো। দাঁড়িয়েছি আমরা কি জন্য না, ডিনার করার জন্য। মানে রাত্রি 2টোর সময় আমরা ডিনার করতে দাঁড়িয়েছি। আর এই পাশে একদম এক ফোঁটাও বৃষ্টি হয়নি। মানে এইরকম ওয়েদার যদি আমরা শুরু থেকে পেতাম না, তাহলে মারাত্মক রাইড হতো। বাট আমরা অনেক লেট হয়ে গেছি। এই সময় আমাদের মিনিমাম বহরমপুর ক্রস করে যাওয়া উচিত ছিল। এখনও এখান থেকে বহরমপুর 90 কিলোমিটার। আমাদের সাথে কি এসছে খাবারে দেখিয়ে দিই। প্রথমে রুটি, চানা মশলা, তার সাথে পেঁয়াজ আর লঙ্কা। আর এই যে ভাইয়ের একটু প্রবলেম হয়েছে। ভাইয়ের কি প্রবলেম হয়েছে না, ভাইয়ের হচ্ছে জুতো মোজা ভিজে গেছে। দেখো খালি পায়ে বসে আছে ভাই, জুতো মোজা ভিজে গেছে। আর এক ভাই ওই যে আমাদের ওইখানে, সে রেনকোট গোটাতে ব্যস্ত। আসুক, ওর সাথে একটু কথা বলে দেখি কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে। গরম গরম চাও চলে এসছে। থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ। এই রাত্রি 2টোর সময় চাটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই চাটা। হাই করে দাও এই ছেলেটাকে। এই যে এ হচ্ছে 2টো রুটি খেয়ে কেলি গেছে। কেলি যাওয়ার পরে বলছে ভাই, তখন দিয়ে বলছে খিদে পাচ্ছিল। 2টো রুটি খাওয়ার পরে বলছে আর পাচ্ছি না, পেটে আর ঢুকছে না। তারপরে ওকে বললাম যে তুই একটা রুটি খা, দিয়ে দেখো 2টো রুটির মধ্যে একটা হাফ খেয়ে আর একটা গোটা আমাকে বলছে তুই খেয়ে নে ভাই। একজন খেয়ে মরে যাচ্ছে, খিদে পাচ্ছে যেমন আমি। আর কিছু জন হচ্ছে যারা খেতে পেয়েও এখন খাবো না করতে থাকে। এরপরে যখন খিদেটা পাবে ভোরবেলা, এদের সাথে কী করা উচিত তোমরা কমেন্টে জানাও। এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের সরকারবাবু হোটেল অ্যান্ড ধাবা থেকে খেয়ে দে। জাস্ট 5খানা রুটি খেয়েছি ভাই। রাত্রি 2:30টার সময় 5টা রুটি খেয়ে এখন আমি রাইড করবো টুয়ার্ড শিলিগুড়ি। আর এই সামনেই আমরা এখনই এন্টার করবো মুর্শিদাবাদ জেলায়। তোমরা যারা জানো, যারা এখন ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশান জানো, মুর্শিদাবাদ আর মালদায় একটু প্রবলেম চলছে। অনেকগুলো বিএসএফ মোয়াতেন করা হয়েছে, আর প্রচুর আন্দোলন, স্ট্রাইক এইসব চলছিল। অনেক ক্রিটিক্যাল সিচুয়েশান, গোটা দেশের ক্রিটিক্যাল সিচুয়েশান। আমরা কাশ্মীরের জন্য খুবই দুঃখিত। কাশ্মীরটা সত্যি আমাদের যারা ঘুরতে ভালোবাসে, সত্যি আমাদের কাছে স্বর্গ, মানে ইন্ডিয়ার প্রাইড বলতে পারো কাশ্মীর। বাট সেই কাশ্মীরই এখন এতটাই সেন্সিটিভ হয়ে গেছে, সেটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। তোমরা সবাই খবর জানো। আর যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য সত্যি খুব কষ্ট। আশা করি এই জিনিসটা ভারত সরকার বা কেন্দ্র সরকার বা আমাদের মোদি গভর্নমেন্ট সেটাকে ঠিক করবে। আশা করি ঠিক করে দেবে। আবার কাশ্মীর সবার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট স্পট হয়ে দাঁড়াবে। বাট এই যে মুর্শিদাবাদ মালদাতেও যে সমস্যাটা চলছে, সেটাও একটু সরকারের দেখা উচিত। কারণ আমরা সিরিয়াসলি বলতে গেলে আমরা বন্ধুরা আসার সময় প্রচুর চিন্তা করছিলাম যে মুর্শিদাবাদ মালদা ক্রস করব কিভাবে, রাত্রিবেলা যাচ্ছি, এই ভয়টা মনের মধ্যে ছিলই। এখন আমরা 2.5 ঘন্টা লেটে চলছি, মানে যেটা প্ল্যান করেছিলাম তার থেকে 2.5 ঘন্টা লেটে চলছি। কেননা মাঝখানে বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম, অনেক কিছু ব্যাপারের জন্য। কিন্তু এই যে ভাবনা চিন্তাটা, যে ভয় লাগছে, নিজের দেশেই স্বাধীনভাবে ঘুরতে ভয় লাগছে, এই ভয়টা আসছেই বা কেন, কোথা থেকে আসছে, এটা ঠিক নয়। তো টাইম হয়েছে এখন ঘড়ির কাঁটায় প্রায় 3:17। আর আজকে আমরা ক্রস করছি আমাদের দিনের 4র্থ টোল প্লাজা। আর কলকাতা থেকে শুরু করলে আমাদের দিনের 2য় টোল প্লাজা। এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা 1। এখান থেকেই শুরু হচ্ছে সেই পলাশির আগের বিখ্যাত ডাইভারশন, যে রাস্তা 5 বছর ধরে কাজ চলছে, তাও রাস্তা ঠিক হচ্ছে না। একদম পরপর পলাশি থেকে একদম বহরমপুর পর্যন্ত সিঙ্গেল লেন পাবে। বহরমপুরের ঠিক আগে থেকে আবার সিঙ্গেল লেনটা জাস্ট খুলে যাবে। সকালবেলা আসলে এখানটা মাথা খারাপ করে দেয়, জাস্ট মাথা খারাপ করে দেয়। তো আমাকে পেট্রোল পাম্পে আমরা তেল ভরলাম, আর আমার মোটামুটি 1000 টাকার তেল ভরতে পুরো ফুল ট্যাঙ্ক হয়ে গেছে প্রায়। তো পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, অনেকগুলো লোক দাঁড়িয়েছিল। আর ওখানে যে পেট্রোল ভরছিল সে দাদাও আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাবে আজকে রাত্রে। দেখো আমরা তো যাচ্ছি শিলিগুড়ি, সেটা তোমরা জানো, আমি জানি, আমার বন্ধুরা জানে, ঠিক আছে। এরপরে আমাকে রাস্তায় এই এত রাত্রেবেলা 2টো 3টার সময় বা 1টার সময় কেউ যদি জিজ্ঞেস করছে যে তোমরা কোথায় যাচ্ছ আজকে,
আমার ঠিক সবাইকে ঠিক বলতে সুবিধা হয় না যে আমি শিলিগুড়ি যাচ্ছি, এতটা রাস্তা। বা যদি ধরো তুমি কোথাও যাচ্ছ লং জার্নিতে, তোমার রাস্তা এখন অনেকটা বাকি, সবসময় চেষ্টা করবে যেখানে কেউ জিজ্ঞেস করবে তার থেকে একদম সামনের জায়গার তুলে ধরার। মানে ধরো আমি যেমন বললাম এখান থেকে বহরমপুর আর 20 কিলোমিটার বাকি, আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাবে আজকে, আমি বললাম এই তো বহরমপুর যাবো, বহরমপুরে বন্ধুর বাড়ি এসেছি, ওইখানে যাইবো। নিজের কাছে নিজের সেফটি আর সেটাকে বজায় রাখতে হবে। এত যখন রাত্রেবেলা রাইড করছো, গ্রুপ নেই পুরো, তো সবসময় নিজের সেফটি নিজের কাছে। সাইড দিয়ে চলে গেলে বহরমপুর টাউন, আর আমরা ধরে নিয়েছি বহরমপুর বাইপাস। এত ফাঁকা রাস্তা সকালবেলা পাওয়া তো আনএক্সপেক্টেড, রাত্রিবেলা বলে আমরা এখন আপাতত ভালো মতোই স্পিডে মেনটেন করে যেতে পারছি। কিন্তু ব্যাপারটা যে বৃষ্টির জন্য প্রথমের দিকে স্টার্টিংয়েই আমাদের রাইডটা অনেকটা ডিলে হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টার মতো। এতদিন তো তোমরা সকাল সকাল বা দুপুর দুপুর যখনই হোক বহরমপুর বাইপাস দিনের আলোয় দেখেছো, এবার একটু তোমরা বহরমপুর বাইপাস রাতের আলোয় দেখে নাও, জাস্ট রাস্তাটা ফিল নাও। এই রাস্তা আর নাইট রাইড আলাদাই জাস্ট আলাদাই। এই নদীটা হচ্ছে ভাগীরথী নদী। এখন প্রায় টাইম হয়েছে 4:23, আর আমরা এখন ভাগীরথী নদী ক্রস করছি। আর একটু পরেই যে ট্রানজিশনটা শুরু করে দিয়েছে, তোমরা যদি দেখো দূরের দিকের আকাশটা লাল হচ্ছে, মানে সকাল হতে শুরু করেছে। মানে এটা গরমকাল, তোমরা বুঝতেই পারছো, 5:30টায় পুরোপুরি সকাল হয়ে যাবে, মানে আর 1 ঘন্টায় পুরোপুরি সকাল হতে শুরু করেছে। এই যে ট্রানজিশন ফেজটা, নাইট রাইড করলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ট্রানজিশন ফেজটাকে তোমাকে পার করতে হবে। এই ট্রানজিশন ফেজটাই হচ্ছে মেন। ভোর হয়ে গেছে, পাপ্পু ধাবায় ছিলাম। আমাদের পালসার N250 সোমের বাইক লিক হয়ে গেছে। কোথায় লিক হয়েছে এবার দেখো, এইখানে একটা ব্রেক ঢুকেছে, আর এইটা থেকেই মনে হচ্ছে হাওয়া বেরাচ্ছে। এইবারে রাইডটা স্টার্ট করার আগে আমি কিনেছিলাম কোট্রনিক্সের ভাই 4, এবার ভাই 5টা একটু লম্বা বলে আমি কিনিনি, ভাই 4টা কিনেছিলাম। আর ভাই 4টা এবার মনে হচ্ছে আমাদের কাজে দেবে। ওর গাড়িতে পাম্প দেওয়ার জন্য পাংচার খুঁজে পাইনি আমি, একটা পেরেক ছিল বের করে দিয়েছি, কিন্তু হাওয়া বেরাচ্ছে না ওটা। আপাতত একটু হাওয়া দিয়ে দেখি, হাওয়া দেওয়ার পরে যদি ওখানে জল দিয়ে দেখবো, যদি লিক থাকে তো ছাড়াবো। তো মোটামুটি এই জায়গাটায় পাম্প এখান থেকে বেরোচ্ছিলো, মোটামুটি পাংচার এইখানটায় হয়েছিল। এবার এটাকে কেটে ফেলি। তো মোটামুটি পাপ্পু ধাবায় দাঁড়িয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেতে, বাট এখানে টায়ার পাংচার হয়ে যাওয়ার জন্য মোটামুটি 1 ঘন্টার উপরে, জাস্ট 1 ঘন্টার উপরে আমাদের সময় নষ্ট হলো। প্রায় 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টারও বেশি বলতে পারো। সকাল হতেই জাস্ট একটা অদ্ভুত মায়ার মতো সৃষ্টি হয়েছিল। আর দেখো ডান দিকে ধান ক্ষেতগুলোকে কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, সূর্যের আলোটা পড়েছে আর সোনালি ভাব একটা, এই জন্যই কি বলে সোনার ফসল। টাইম হয়েছে এখন ঘড়ি কাটায় 6:13 বাজে, আর আমরা এখনো ফারাক্কা থেকে 40 কিলোমিটার দূরত্বে। জাস্ট বাঁ দিকের ভিউটা দেখো, ধান ক্ষেত, তার মাঝখানে জল জমে আছে, উফ জাস্ট অসাধারণ ভিউ। আর সূর্যের আলোটা না পড়েছে না, কি সুন্দর লাগছে। রাত্রেবেলা আর সকালবেলা আমাদের ভিজিবিলিটির তো তফাৎ আছেই বন্ধু, যতই নাইট রাইড ফাঁকা থাকুক, যতই রাস্তা ফাঁকা থাকুক, বাট এই যে ভিজিবিলিটিটা, সকালবেলা তুমি পুরো যে এরকমভাবে দেখতে পারবে, রাত্রেবেলা তুমি এরকমভাবে দেখতে পারবে না, একদমই পারবে না। এই যে আমার সেই বিখ্যাত ব্রিজ, যে ব্রিজে আমি প্রত্যেকবারে দাঁড়িয়ে থাম্বনেল তুলি, আমার খুব ভালো লাগে এই ব্রিজটা। মানে আমি ফারাক্কা থেকে আর 20 থেকে 30 কিলোমিটার দূরত্বে রয়েছি, এই ব্রিজটা দেখলেই না মনটা কেন ভালো হয়ে যায় জানি না। তো এখন যেটা দেখছি, যেটা জানুয়ারি মাসেও দেখেছিলাম, ফারাক্কা অবধি যাওয়ার পথে, উমরপুর থেকে ফারাক্কা যাওয়ার পথে ভালো মতো ডাইভারশনস রয়েছে। কিন্তু ঘড়ি খাটায় টাইম হয়েছে 6:21, আর আমরা আজকে ক্রস করছি আমাদের দিনের 6ষ্ঠ টোল প্লাজা, আর কলকাতা থেকে 4th টোল প্লাজা। এরপরে আমরা ঢুকবো ফারাক্কা, মানে সাউথ বেঙ্গলের রাস্তা ছেড়ে এবারে আমরা ঢুকবো নর্থ বেঙ্গলের রাস্তা। আর ওপাশের রাস্তা নিয়ে তো আমাকে আলাদা করে কিছু বলারই নেই, ঝাঁ চকচকে রাস্তা। কিষানগঞ্জের আগেও, মানে সরি ডালখোলা অবধি, ডালখোলার পরে রাস্তা খুবই খারাপ ছিল। এবার লাস্ট আমি যা দেখছি, অনেকের ব্লগস দেখলাম, ডালখোলা থেকে শিলিগুড়ি 117 কিলোমিটার রাস্তা, ওই রাস্তাটা নাকি অনেকটা ভালো করে দিয়েছে। দেখা যাক আজকে সেটার প্রমাণ পেয়ে যাব, সেটা সত্যি কিনা মিথ্যা। তো শর্টকাট মারার জন্য আমরা কোথায় এসছি দেখো, মানে আমাদের যদি খেয়ে দেয়ে কাজ না থাকে, আমরা রাস্তায় ডিভিশন দেখেও ইচ্ছা করে এই সাইডে এলাম, এসে ফেসে গেছি। তো এখানে একটু অফরোড অ্যাডভেঞ্চার আমরা করে নিলাম, একটু অফরোড অ্যাডভেঞ্চার করে নিলাম। মোটামুটি ফারাক্কা
এলাকার থেকে আমরা মাত্র 3 কিলোমিটার দূরত্বে রয়েছি। এখন টাইম হয়েছে 6:45। অনেকটাই কভার করেছি। রাস্তার মাঝখানে না ভালো মতো ডাইভারশনস রয়েছে, যার জন্য এই শর্টকাটসটা নিতে গেছিলাম। রাস্তা এখানে এই লেনে একটা ট্রাক খারাপ হয়ে গেছে, তো বুঝতেই পারছো কতটা জ্যাম হয়েছিল মাঝখানে। মুহূর্তে আমরা এন্টার করতে চলেছি ফারাক্কা ব্যারেজে। দা ফারাক্কা ব্যারেজ, আমরা যেতে চলেছি ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে। আর বাঁ দিক দিয়ে ডান দিক দিয়ে দেখো জলোচ্ছ্বাস আর জলোচ্ছ্বাস। এই হচ্ছে মা গঙ্গা বা পদ্মাও বলতে পারো। আর এইখান থেকেই বাংলাদেশের জল কন্ট্রোল করা হয়। আর আমাদের প্রতিবেশীরা যারা ভাবে যে ভারতের উপরে খুব তোলপাড় করে নেবে, সব কিছু এই ধ্বংস করে দেবো, ওই ধ্বংস করে দেবো, অনেক কিছুই আমি দেখি। কিছু মনে করো না, জাস্ট এখান থেকে একটা গেট যদি খুলে দেওয়া হয় না, তাহলে আর দেশটার নামুনিশানা থাকবে না তোমাদের। জাস্ট জলোচ্ছ্বাসটা দেখো কতটা চওড়া, 4 কিলোমিটারের মতো মোটামুটি, 3.6 মনে হয়, 3.6-এর মতো মোটামুটি চওড়া। দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। আর এই ভোরবেলা 6:30টার সময় ফারাক্কা ব্যারেজ ক্রস করছি, মারাত্মক লাগছে। হাওয়াটাও না এসে লাগছে, এই ফ্রেশ হাওয়াটা, এই যে ফ্রেশ এয়ারটা এসে লাগছে না মুখে, উফ কি লাগছে। জাস্ট একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে এই যে ট্রেন লাইনটা যাচ্ছে, এই ট্রেন লাইনটা দিয়ে, ও ট্রেন মিসিং বলতে যাচ্ছিলাম, আর ট্রেনও চলে এসেছে, যদিও বা মালগাড়ি বা ট্রেন চলে এসেছে। ডান দিকে গঙ্গা, ফারাক্কার উপর দিয়ে ক্রস করছি সকালবেলা 6:30টার সময়, ফ্রেশ এয়ার এসে মুখে লাগছে। আর বাঁ দিক দিয়ে এক্সপ্রেস যাচ্ছে। উই হ্যাভ এন্টার্ড ইন মালদা ডিস্ট্রিক্ট অ্যান্ড উই হ্যাভ এন্টার্ড ইন নর্থ বেঙ্গল, মানে উত্তরবঙ্গে প্রবেশ করে গেলাম। আর তার সাথে সাথে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ছেড়ে মালদা ডিস্ট্রিক্টেও প্রবেশ করে গেলাম। টাইম হয়েছে 6:58, ফারাক্কা ব্যারেজ ক্রসড। মালদা ডিস্ট্রিক্টে এন্টার করার সাথে সাথেই তোমরা পুরো একদম মাখন রাস্তা পাবে, জাস্ট মাখন। যেটা সবচেয়ে বড় ভয় এইখানে, সেটা হচ্ছে কালিয়াচক। কালিয়াচকের ভিড় তোমরা মানে মাথা খারাপ করে দেওয়ার মতো ভিড়। বাট আমি যতদূর জানি রবিবারে কালিয়াচকে সেরকম ভিড় হয় না, রবিবারে কালিয়াচক ফাঁকা থাকে। এবার পুরোটাই আমাদের ভাগ্যের উপরে ডিপেন্ড করছে যে কীরকম ভিড় আমরা পেতে চলেছি কালিয়াচকে। এই হচ্ছে সেই বিখ্যাত কালিয়াচক, যে বিখ্যাত কালিয়াচকের কথা তোমাদের বলছিলাম, যেখানে ভিড়ে লোকজন পাগল হয়ে যায়। আর সেই কালিয়াচক আজকে রবিবার দিনে সকাল 7:30টার সময় এরকম ফাঁকা। গাজলে গণেশ হোটেলে দাঁড়িয়েছি। আর এখান থেকে শিলিগুড়ি এখনও প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি। গরম বাড়তে শুরু করেছে, যত তাড়াতাড়ি রাইড করে আমরা যেতে পারি তত তাড়াতাড়ি ভালো। বাট খাবারটা আজকে আমরা কী নিয়েছি ব্রেকফাস্টে, সেটা একবার তোমরা দেখে নাও। ফার্স্টে রয়েছে আলুর পরোটা, তার সাথে রয়েছে চাটনি, শসা, পেঁয়াজ, দই, তার সাথে রয়েছে চানা মশলা। এবার একটু মাইন্ডটা ফ্রেশ লাগছে, সারা রাত ঘুমাইনি, কালকে দুপুরেও ঠিকঠাক করে ঘুমাইনি। এবার একটু মাইন্ডটা ফ্রেশ লাগছে। এবার একটুখানি ট্রেনে চালাবো। রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ এই যে ফুল ফুটে আছে না, এইটাই দেখানোর জন্য তোমাদের এই ক্যামেরাটা অন করলাম। কি সুন্দর লাগছে দেখো ফুলগুলোকে। এগুলোকে কাগজ ফুল বলতাম ছোটোবেলায়, অরিজিনাল নাম জানি না। বাট দেখো বেগুনি বেগুনি, কোথাও লাল লাল, সুন্দর সুন্দর লাগছে একদম। বাঁদিকে চলে গেলে রায়গঞ্জ, আর এইটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস। আর রায়গঞ্জ বাইপাসে আমরা উঠতে চলেছি। ও মিস করেছি, আমি মিস করেছি। আমার ভুল। নাম 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 ওরকম নয়, ব্যাক সাইড দিয়ে। তো মোটামুটি আমরা ডালখোলা ক্রস করে গেছি। এখন টাইম হয়েছে 10:30। ডালখোলাতে যা ভিড়, বাপ রে বাপ। গরম বাড়ছে, তার সাথে জল তেষ্টাটাও পাচ্ছে। এবার ডালখোলা থেকে আমরা রাইট সাইডে চলে এলাম টুয়ার্ডস কিষানগঞ্জ। এবার আমাদের একটুখানি ফুয়েল আপ করতে হবে, ফুল ট্যাঙ্ক। মানে অটো কাট করে দাও, বুঝলে। মোটামুটি এখানে 1146 টাকার মতো তেল ভরেছি। যা মনে হচ্ছে কিষানগঞ্জের রাস্তা অনেকটাই ঠিক করেছে, কেননা এই জায়গাগুলো না বেশ ভালো মতো খারাপ ছিল।
সো ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু কিষানগঞ্জ বাইপাস। তো কিষানগঞ্জ বাইপাস আমরা ক্রস করছি। কিষানগঞ্জ পুরো সিটিটাকে বাইপাস করে দিচ্ছি আমরা এই কিষানগঞ্জ বাইপাস থেকে। আর যতবারই আসি এই রাস্তাটা, এই বাইপাসটা সত্যিই মারাত্মক লাগে। যতবারই ক্রস করেছি, রাত্রে ক্রস করেছি, এইটা অদ্ভুত সুন্দর লাগে। কেননা এখানে এত ল্যাম্পপোস্ট আছে না, আলোয় আলোকিত থাকে। আর সাইড দিয়ে যে ওই রিফ্লেক্টরগুলো, দারুণ লাগে এই রাস্তাটা। আজকে সকালে ক্রস করছি। এখন টাইম কটা হয়েছে জানো তো? এখন টাইম হয়েছে 11টা 20। তোমাদেরকে একটু আপডেট দিয়ে রাখি, সিকিম বা যদি তোমরা দার্জিলিং বা কোনো জায়গায় যাও, মানে শিলিগুড়ি মোটামুটি যাও কলকাতা থেকে, তো তোমাদের কিষানগঞ্জ বাইপাস ক্রস করে আসতে হবে। তোমরা যদি এই রাস্তায় আসো, তাহলে কিষানগঞ্জ অবধি রাস্তাটা যেটা খারাপ ছিল, ডালখোলা থেকে কিষানগঞ্জ, ওই রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে। মিনিমাম 100-120তে তোমরা ক্রুজ করতে পারবে। বাট কিষানগঞ্জ থেকে ইসলামপুর বাইপাসের যে রাস্তাটা রয়েছে, 30 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা অবস্থা দেখো। মানে এই রাস্তা এখনও পিচ ফেলেনি। পিচ ফেলার আগে যেমন সেই আকচিরা কেটে দেয়, সেই আকচিরা কাটার মতো অবস্থা। চাকা তোমার বুঝতেই পারছো এরকম এদিক ওদিক হচ্ছে, ডিসব্যালেন্সের মতো লাগে। তো এই জিনিসটা থেকে একটু সাবধান। এখানে একটু তোমরা দেখে চালাও 30 কিলোমিটার। তারপরে ইসলামপুর বাইপাসের রাস্তাটা তোমরা জানোই খুবই ভালো, শিলিগুড়ি খুবই কাছাকাছি। তার সবচেয়ে বড় প্রমাণ কি জানো তো? এই যে চা বাগান, রাস্তার দুদিকে দেখো চা বাগানের দেখা মিলতে শুরু হয়ে গেছে এখান থেকে। সকাল থেকে প্রায় 690 কিলোমিটার চালিয়ে নিয়েছি, মানে কালকে রাত্রি থেকে প্রায় 690 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি অলরেডি। আর মাত্র 20 থেকে 30 কিলোমিটার পরেই আমাদের হোটেল, মানে পুরো পাক্কা 720 কিলোমিটার আমাদের রাইড হলো আজকে। তো এই মুহূর্তে আমরা প্রায় পৌঁছে গেছি শিলিগুড়ি। টাইম হয়েছে 12টা মতো, টাইম প্রায় হয়েছে 12টা 12:30 মতো। শিলিগুড়িতে আমরা কোথায় আছি? শিলিগুড়ি এখনও ঢুকিনি বলতে পারো। শিলিগুড়ি থেকে আমরা এখন 2-3 কিলোমিটার দূরে রয়েছি। আর এখানে আমরা একটা চা বাগানে একটু দাঁড়িয়ে ভিডিওগ্রাফি করছিলাম, কিছু শুটিং করছিলাম, মানে ওই অ্যাজ ইউজুয়াল কিছু রিল বানাচ্ছিলাম। তারপরে এখানে গাড়িগুলো পার্ক করেছি, কিছু ফটোগ্রাফি করলাম। আর এই যে আমাদের বন্ধুরা, মানে যারা আমাদের সারা রাত্রি ননস্টপ রাইড করিয়ে আজকে শিলিগুড়ি এনে দিয়েছে। এই হচ্ছে একটা ঘর, আর এই হচ্ছে চা বাগান, মানে চা বাগানের মাঝখানে এই ঘর। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। এখান থেকে আর 5 কিলোমিটার মতো বাকি শিলিগুড়ি। এই যে আমাদের হিরো আলম, দেখো হিরো আলমকে দেখো। হাই গাইস, এখন আমরা ক্লান্ত হয়ে পড়েছি, এখন একটু রেস্ট নিই। আর সোমের একটা প্রবলেম হয়েছে। সোমের প্রবলেমটা কি হয়েছে বলো? এটা লুজ হয়ে গেছে, তাই তো? এটা লুজ হয়ে গেছে, ওখানে যে ওটার ব্যবস্থা হয়ে যাবে, ওটা ঠিক করে দেওয়া হবে, কোনো চাপ নেই। ও ঠিক আছে, এটা ঠিক করে দেওয়া যাবে, এটা ঝাল দিতে হবে একটু। তো মোটামুটি শিলিগুড়ি ঢুকেই গেছি, সামনেই দার্জিলিং মোড়। আর আমাদের হোটেল হচ্ছে ফিনিক্স লজ, যেটাতে আমি আগের বেলা ছিলাম, মানে সায়নদার যে হোটেল। বিরিয়ানি খাবো, বিরিয়ানি। মনটা কেমন বিরিয়ানি করছে না, বিরিয়ানিটা খেতে পারলে শান্তি পাচ্ছি না। রাইড কমপ্লিট। আর রাইডের শেষে যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো পুষ্টিকর, মানে মনের মতো খাবার। যারা আমাকে চেনো, আমার ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি ভাই। এইখানে রয়েছে বিরিয়ানি, পেঁয়াজ, লেবু, আর এখানে রয়েছে চাটনি। এসি চলছে, ঠান্ডার মধ্যে বসে এবার এটাকে এনজয় করি।